I don't know why, but this jersey always gives me some good hopes, some good vibes. এবং কালকের ম্যাচের পর তো আলাদা করে আর কিছু বলার নেই। যেভাবে পেছন থেকে এসে ইউনাইটেড জিতেছে এবং তখন ম্যাচটা দেখার পর বা ম্যাচের রেজাল্টটাকে ফিল করার পর এই জিনিসটা কোথাও রিয়েলাইজ হয়েছে যারা ইউনাইটেড ফ্যান, যে যদি এই সিচুয়েশনের পর ইউনাইটেড কোথাও অ্যাস্টন ভিলার মতো টিমের এগেনস্টে এইভাবে কামব্যাক করতে পারে, এইভাবে ধুঁকতে থাকা অবস্থাতেও 3-2 গোলে জিততে পারে, তাহলে ওয়াই নট ইন ইন্ডিয়ান ফুটবল মোহনবাগান, যাদের টিমে ট্যালেন্টের অভাব নেই, সিচুয়েশনের কোথাও একটু হলেও ঘাটতি আছে, বাট স্টিল দে ক্যান ওভারকাম দিস সিচুয়েশন। তো অবশ্যই আজকে সেরকমই একটা ম্যাচ কেরলার বিরুদ্ধে এবং বছরের লাস্ট ম্যাচ ফর মোহনবাগান, এবং মোহনবাগান এখনও অবধি কেরলার বিরুদ্ধে হারেনি। আইএসএলে 6টা ম্যাচের মধ্যে 5টা জিতেছে, একটা ড্র হয়েছে। তো সেই রেকর্ডটা অক্ষুণ্ণ রাখা, লাস্ট ম্যাচটাকে একটা ভালো নোটে শেষ করা, একটা পজিটিভ ভাইব নিয়ে আগামী বছরে আবারও রিস্টার্ট করা নতুন করে সব কিছুকে, সেই ম্যাচ কিন্তু সন্ধ্যে 8টা থেকে আমরা দেখতে চলেছি। একদিকে মোহনবাগান, অপরদিকে কেরালা। দুটো টিম কোন অবস্থায় দাঁড়িয়ে, কি উঠে আসছে প্রিভিউতে, কারা কারা অ্যাভেলেবেল, কী ব্যাপার স্যাপার, সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে অবশ্যই দুটো টিম যারা আপাতত ইঞ্জুরি এই ওয়ার্ডটা লাস্ট 1-1.5 মাসে শুনতে শুনতে জাস্ট ক্লান্ত হয়ে গেছে। একদিকে কেরালা, তাদের টিমে বেশ কিছু নির্ভরযোগ্য প্লেয়ার, যেখানে ডিফেন্সে আইভান ডোহলিং, মিডফিল্ডে জিকসন, ফরওয়ার্ডে লুনা, তারা একের পরে ছিটকে গেছে। লাস্ট ম্যাচের পর ভিভিন মোহনেরও ছিটকে গেছে। অপরদিকে মোহনবাগান, সেখানে লিস্ট আরও লম্বা, যেখানে আনোয়ার আলী, আশিক কুরুনিয়ান অনেক দিন ধরে মিসিং ডিউ টু ইঞ্জুরি, এবং রিসেন্ট টাইমসে পরপর কিছু ম্যাচে কেউ চোট পেয়েছে, ফিরে এসেছে, আবার একজন ফিরেছে তো আরেকজন চোট পেয়ে গেছে, দুজন ফিরেছে, দুজন চোট পেয়ে গেছে, তার সাথে কার্ড সমস্যা। এবং আজকের ম্যাচে এরকম চোট, আঘাত, কার্ড সমস্যা সব কিছু মিলিয়ে ফেরান্দো যেটা জানিয়েছেন যে তিনি প্রায় 7-8 জন কোর প্লেয়ারকে আজকের ম্যাচে পাবেন না, পাওয়ার মতো কোনো অবস্থাতে তিনি নেই। তো বাকি যারা রয়েছে, সেই বাকিরা কীভাবে এই ম্যাচটাকে কন্ট্রোল করবে, কীভাবে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে আনবে, এবং যেটা বলছিলাম যে কোথাও আনডিফিটেড রেকর্ড এগেনস্ট কেরালা ব্লাস্টার্স, সেটাকে কিভাবে কন্টিনিউ করবে সেটা দেখার বিষয় হবে। অপরদিকে কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু ভালো ফর্মে রয়েছে, তারা কন্টিনিউয়াসলি ভালো খেলছে, জিতছে, এবং যে মোহনবাগানকে মুম্বাই সিটি এফসি হারিয়ে আনবিটেন রানটাকে বন্ধ করে দিয়েছিল, সেই মুম্বাইকে কিন্তু লাস্ট ম্যাচে কেরালা হারিয়ে তাদের আনবিটেন রানটাকে বন্ধ করে দিয়েছে। তো কোথাও এই যে একটা মোরাল অ্যাডভান্টেজ, এই যে একটা মেন্টাল অ্যাডভান্টেজ, সেটা কিন্তু কেরালার সাথে থাকবে। এবং কালকে যেটা আমি ভিডিওতে ছোট্ট করে একটা ব্যাপার বলেছিলাম, যে কেরালার দুজন ফরওয়ার্ড, তারা কিন্তু ভালো ফর্মে রয়েছে, একে অপরকে হেল্প করছে। লাস্ট ম্যাচে দুজনে গোল করেছে এবং দুজনে রিভার্স অ্যাসিস্ট করেছে। এই যে একটা কম্বিনেশন তাদের টিমের মধ্যে এখনও অবধি অটুট রয়েছে। এবং অবশ্যই ইভান ভুকোমানোভিচ, তাকে যেভাবে লাস্ট সিজনের আইএসএলের একদম লাস্ট ল্যাপ থেকে এখনও অবধি, আগের 2-3টে ম্যাচ আগে অবধি তাকে বিভিন্ন রকমভাবে ধাক্কা পেতে হয়েছে, তারপরেও এই টিমটা কিন্তু পারফর্ম করছে, তারপরেও এই টিমটা আলাদা করে কিছু দেখানোর চেষ্টা করছে, এবং সেটা তারা মাঠে ফাইনালি রিফ্লেক্ট করছে। এবার যদি দুটো টিমের একটু গেম স্ট্র্যাটেজি বা ফরমেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু 4-ব্যাক সিস্টেমে খেলছে এবং মাঝমাঠটাকে জ্যাম করে, যে মাঝমাঠটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের কন্ট্রোলে থাকছে এখনও অবধি, সেই মাঝমাঠটাকে জ্যাম করে, এবং ইয়াং প্লেয়ার, যেখানে আইম্যানের মতো প্লেয়ার রয়েছে, আজাহারের মতো প্লেয়ার রয়েছে, এই প্লেয়ারদের ওপর ভরসা করে কিন্তু মাঝমাঠ এবং মাঝমাঠের সাথে অ্যাটাকের যে কম্বিনেশনটা, সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং ডিফেন্সে মিলোস ড্রিনসিচের সাথে লেসকোভিচ, তারা যেভাবে ডিফেন্সকে লিড করছে, পাশাপাশি প্রীতম কোটাল, নাউচা, প্রবীর দাস, যারা যখন আসছে, খেলছে, সুযোগ পাচ্ছে, তারা কিন্তু নিজেদেরকে জাস্ট নিংড়ে দিচ্ছে। এবং তার সাথে হার্মিপাম রুইবার মতো আরও একটা ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু বেঞ্চে স্টার্ট করছে। সো ওভারঅল ডিফেন্স বলো, মাঝমাঠ বলো, পুরো সেটেলড। ফরওয়ার্ড নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কন্টিনিউয়াসলি তারা সেই ফর্মে রয়েছে। রাহুল কেপির মতো স্পিডি উইঙ্গার রয়েছে, এবং ওদের যেভাবে ফরমেশন স্ট্র্যাটেজি এবং প্ল্যানিংটা বারবার সুইচ করে, বারবার ট্রানজিশনের মধ্যে দিয়ে ওরা অ্যাটাকটাকে ভ্যারিয়েশনের মধ্যে নিয়ে যায়, সেটা কোথাও মোহনবাগান ডিফেন্সের জন্য একটা বিরাট বড় প্রেসার ক্রিয়েট করতে পারে আজকের ম্যাচে। কেন? তার কারণটা হচ্ছে লাস্ট শুধুমাত্র দুটো ম্যাচ না, সেই দুটো ম্যাচে তো মোহনবাগান 6টা গোল খেয়েছে, বাট যদি লাস্ট 4টে আইএসএলের ম্যাচের কথা বলি, তাহলে কিন্তু সেখানে মোহনবাগান মোট 9টা গোল খেয়েছে। যখন 4টে ম্যাচে তুমি 9টা গোল খাচ্ছ, অ্যাভারেজ 2টো করে মিনিমাম গোল তোমার থাকছে, তখন এটা দেখতে হবে যে কোথাও আলটিমেট ডিফেন্সের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা কিন্তু ডে বাই ডে এক্সপোজ হচ্ছে। পুরো সেট অফ ডিফেন্স পাওয়ার পরেও, না পাওয়ার পরেও, টালবাহানা চলার পরেও কিন্তু ডিফেন্স নিয়ে একটা মাথা ব্যথা ফেরান্দোর এখানে থাকবে। গোল করেছে লাস্ট 4টে ম্যাচে 7টা, খেয়েছে 9টা, তো কোথাও গোল কিন্তু হচ্ছে।
ফরওয়ার্ড বা মিডফিল্ডারের যে লিঙ্ক আপটা সেটা মোহনবাগানে ক্লিক করছে, বাট ডিফেন্সিভ মিডফিল্ড এই যে লিঙ্ক আপটা এটা কিন্তু মোহনবাগানে ক্লিক করছে না। দ্যাটস ওয়াই লাস্ট 4টে ম্যাচে 9টা গোল, বিশেষ করে লাস্ট 2টো ম্যাচ যেখানে মোহনবাগান হেরেছে সেখানে 2টো ম্যাচেই 6টা গোল খেয়েছে। সো এই জায়গাটা সব থেকে বেশি কিন্তু আজকের ম্যাচেও ফোকাস থাকবে, বাট সেটা ফোকাসে রাখতে গিয়ে হেক্টর ইউসতে আশিস রায় তো ফিরছে, বাট ভাই আবারও ব্রেন্ডন হামিল কিন্তু চোটের জন্য ছিটকে গেছে। দ্যাটস আ বিগ ব্লো এবং সেখান থেকে কীভাবে মোহনবাগান আজকে ফার্স্ট 11 নামায়, কীভাবে ফাইনালি টিম কে খেলায়, কোন কোন প্লেয়াররা অ্যাভেলেবেল থেকে টিমের জন্য খেলে সেটা দেখার জন্য সবাই 8টা থেকে বসবে। এবং যদি এবার দুটো টিমের বেস্ট প্লেয়িং 11-এর কথা বলি, সেখানে অবশ্যই কেরালা তারা যেভাবে খেলছে একটা আনচেঞ্জড সিস্টেমের মধ্যে দিয়ে পরপর যাচ্ছে, এবং সেখানে অবশ্যই গোলে সচিন সুরেশের একটা ট্রিমেন্ডাস সিজন যাচ্ছে। রাইট ব্যাকে প্রীতম, লেফট ব্যাকে নাউচা, দুজনেই কিন্তু কন্টিনিউয়াসলি খেলছে এবং কোথাও একটা বেস্ট পারফরমেন্স তুলে ধরছে। ব্যাকআপে কিন্তু হার্মি পাম বা প্রবীরের মতো প্লেয়াররা বসে থাকছে। দুজন সেন্টার ব্যাকে অবশ্যই মিলোসের সাথে এখানে লেসকোভিচ, এবং দুজন ডিফেন্সিভ মিডফিল্ডে লাস্ট ম্যাচে ভিভিন এন্ড দানিশ স্টার্ট করেছিল, বাট এই ম্যাচে ভিভিন থাকছে না সেই জায়গাতে। সৌরভ মণ্ডল, দুটো উইংয়ের রাহুল কেপি অ্যান্ড আইমেন অসাধারণ পারফরমেন্স করেছে, এবং অবশ্যই ফরওয়ার্ডে যেখানে বললাম যে দুজন প্লেয়ারই কিন্তু নিজেদের মধ্যে কম্বিনেশন করে খেলছে, কোয়ামি পেপ্রা অ্যান্ড দিমিত্রি ডায়ামান্টাকোস। এই দুজনের উপর বেস করে কিন্তু ইভান ভুগোমানোভিচ আজকে এই যে 6টা ম্যাচে না জেতার রেকর্ড সেটাকে চেঞ্জ করার চেষ্টা অবশ্যই করবেন। আর যদি মোহনবাগানের কথা বলি তাহলে সেখানে কিন্তু ভাই ফার্স্ট 11 নামানোটা ফেরান্দোর কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, যে কোন পজিশনে কাকে খেলাবে, কাকে কিভাবে ইউজ করবে। লাস্ট ম্যাচে কিন্তু বেশ কিছু সমস্যা হয়েছিল এবং সেই কারণে 4টে গোল, আরও বেশ কিছু গোল হতে পারতো, বাট সেখানে ভিসেল কেইতের যে শক্তপোক্ত হাত সেটা বাকিটা বাঁচিয়েছিল। বাট সব ম্যাচে এরকমটা হবে এটা কিন্তু ঠিক না, বাট যেখানে প্রবলেমগুলো রয়েছে সেই জায়গাটা মেটানোটা ফেরান্দোর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আজকের ম্যাচে হয়তো 3 ব্যাক সিস্টেমে আবারও ফেরান্দো ফিরে যেতে পারে, বাট আমি কোথাও মনে করছি যে যেহেতু আশিস রায় অ্যান্ড হেক্টর ইউসতে ফিরছে, তো সেই জায়গাতে 4 ব্যাক সিস্টেমে ফিরলেও ফিরতে পারে। সেখানে কোথাও ডিফেন্সটা যেমন মজবুত থাকবে, মাঝমাঠ এবং ফরওয়ার্ড সেখানেও কিন্তু লোক বাড়ানোর সংখ্যাটা অবশ্যই হাতে একটা থাকবে ফেরান্দোর এখানে। বাট স্টিল দেখা যাক, যতক্ষণ না ফার্স্ট 11 আসছে আমরা বুঝতে পারবো না যে ফেরান্দোর অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি আজকের ম্যাচে কী। যদি 4 ব্যাক সিস্টেমে হয় তাহলে সেখানে অবশ্যই গোলে ভিসেল কেইত, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে শুভাশিস বোস। আমি এটা সিরিয়াসলি দেখার জন্য ওয়েট করে রয়েছি, কারণ সেখানে ডিফেন্সটা অনেক বেশি জ্যাম হবে, যেখানে কেরালার অ্যাটাক বা উইং দিয়ে অ্যাটাক কিন্তু অনেক বেশি ডিসাইসিভ হয়ে যায় তাদের ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে। দুজন সেন্টার ব্যাকে এখানে হেক্টর ইউসতে, তার সাথে পার্টনার কে হবে। দেখো গ্লেন মার্টিন্স আগের ম্যাচে কিছুটা সময় সে সেন্টার ব্যাকে খেলেছিল, আগেও সে খেলেছে, ওয়াজ নট সো ইমপ্রেসিভ। দীপক টাংরি খেলেছিল, ওয়াজ নট সো ইমপ্রেসিভ। ব্যাকআপ হিসেবে সুমিত রাঠি রয়েছে, শুরু করেছিল, সেইভাবে ইমপ্রেস করতে পারেনি। রবি রানার মতো ইয়াং প্লেয়ার রয়েছে, খেলবে কে? যদি কন্টিনিউইটি দেখা হয় বা কোথাও যদি একটা প্রমাণ করার মতো ব্যাপার থাকে যে চলো আমি আবারও একটা ম্যাচ পেলে নিজেকে প্রুভ করতে পারবো, আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়তো দীপক টাংরি এগিয়ে থাকবে। ওর পাসিং খারাপ সব আমরা মানি, বাট স্টিল ডিফেন্সিভ যে ডিউটিগুলো থাকে কিছু কিছু সময় ভালো করে মেনটেন করে। বাট ওর বাইরে আপাতত যেহেতু গ্লেন মার্টিন্সের চোট রয়েছে এবং আজকের ম্যাচে সম্ভবত অ্যাভেলেবেল নাও থাকতে পারে, বাট অবশ্যই কোচ এখানে চেষ্টা করবে তাকে মিনিমাম বেঞ্চেও রাখার, দেখা যাক সেটা হয় কি না। বাট ডিফেন্সে আমার মনে হয় যে এখানে দীপক টাংরি কোথাও হেক্টর ইউসের সাথে স্টার্ট করলেও করতে পারে। অ্যান্ড অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার একটা বিরাট বড় রোল থাকবে। ম্যাক্সিমাম সময় তাকে আমরা লাস্ট ম্যাচেও দেখেছিলাম ডিফেন্সে এসে কাজ করতে, কিছু কিছু সময় তাকে আমরা সুইপার পজিশনেও খেলতে দেখেছি। তো আজকের ম্যাচে অনিরুদ্ধ থাপার রোলটাও কিন্তু বিরাট বড় হতে যাচ্ছে, এবং তার সাথে আমি শুরু থেকে আজকের ম্যাচে হুগো বুমোকে দেখতে চাইছি, কারণ হুগো বুমোকে তুমি যদি বেঞ্চে স্টার্ট করো ভাই, শুরুতে তুমি একজন ডিপ লাইন প্লে মেকারকে স্যাক্রিফাইস করছো, তুমি একজন ক্রিয়েটিভ প্লেয়ারকে স্যাক্রিফাইস করছো, বা এমন একজন প্লেয়ারকে স্যাক্রিফাইস করছো যে ক্রমাগত অপোনেন্ট বক্সে একটা প্রেসার রাখার চেষ্টা করে, সেটা সেট পিস থেকে হোক, সেটা নর্মাল মুভমেন্ট থেকেও। সেই জায়গাটা কিন্তু অবশ্যই ফেরান্দো মিস করার চেষ্টা করবেন না। এবং দুটো উইংয়ে এই জায়গাটা কী হবে সবচেয়ে বড় একটা ডাউটফুল জায়গা আমার কাছে। কোথাও আজকের দুটো উইংয়ে খেলার মতো সবচেয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে ডান দিকে মনভীর এবং বাঁ দিকে কিয়ান নাসিরি। মনভীর থাকা মানে কিন্তু ডিফেন্সিভলিও মনভীর হেল্প করে, এবং কিয়ানের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে নিজের টিমের জন্য জান প্রাণ লড়িয়ে খেলা।
যতক্ষণ মাঠের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু হাইলি ডেডিকেটেড থাকে এবং এই প্লেয়ারটা ফ্যান ফেভারিট প্লেয়ার। এই প্লেয়ারটা কোথাও যখন ঘরের মাঠে মোহনবাগানে খেলে তখন একটা আলাদা উদ্যম থাকে, ওর মধ্যে আলাদা একটা উত্তেজনা থাকে। তো কোথাও কিয়ানকে যদি শুরু থেকে ইউজ করা হয়, অ্যাটাকে যতটা এনফোর্সমেন্ট থাকবে ততটাই কিন্তু মাঝ মাঠে এসে কিয়ান বল হোল্ড করতে পারে। কিয়ানের পাটা অনেক বেটার বাকি অনেক ইয়াং প্লেয়ারদের থেকে। অ্যাটাকিং মিডফিল্ড, নাম্বার 10 রোল এবং কখনো কখনো সেন্টার ফরওয়ার্ডে যোগ দেওয়া দিমিত্রি পেত্রাতস, তার কাছে কিন্তু অনেক বেশি রোল থাকবে যে পুরো খেলাটাকে পরিচালনা করে, যেখানে হুগোকে অনেকটা হয়তো নিচের দিকে খেলতে হতে পারে, কিছুটা ডিফেন্সিভ রোলও নিতে হতে পারে। সেই ক্ষেত্রে পেত্রাতসের উপরে কিন্তু আপফ্রন্টের যে প্রেসারটা সেটা থাকবে এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেসন কামিংস। এই ফরমেশনে যদি মোহনবাগান স্টার্ট করে তাহলে কোথাও আজকের ম্যাচটা অনেক বেশি করে কিন্তু ডুয়েল যে ফাইট রয়েছে সেই ফাইটে মোহনবাগান এবং কেরালা অলমোস্ট হেড টু হেডে স্টার্ট করবে। বাট আবারও যদি ফেরান্দো আজকে 3 ব্যাক সিস্টেমে শুরু করে, আবারও জানি না, মানে আবারও কোনো রকম একটা খারাপ রেজাল্টের জন্য মোহনবাগান ওয়েট করে থাকবে কি না। কারণ আগের ম্যাচে যদি কেউ ম্যানুয়েল মার্কোস রোকার যে প্রেস কনফারেন্স ছিল ম্যাচের পর, সেটা যদি কেউ শুনে থাকো তাহলে এটা অবশ্যই সবাই জানো যে ম্যানুয়েল কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে এই যে ফেরান্দো বা মোহনবাগান 3 ব্যাক সিস্টেমে খেলছে এটা আমাদেরকে হেল্প করেছে। তো শুরু থেকে যদি অপোনেন্ট কোচও এটাকে রিড করে যে একটা টিম 3 ব্যাক সিস্টেমে খেলছে এবং তাদের মাঝ মাঠে একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করে কোথাও তারা এই ম্যাচটাকে খেলতে চাইছে, তাহলে শুরু থেকেই কিন্তু একটা প্রেসার অবশ্যই ডিফেন্সের ওপর তারা নিয়ে আসতে চাইবে। শুরু থেকে সেই প্রেসারটাকে তারা রাখতে চাইবে। তো সেটা কীভাবে ফেরান্দো হ্যান্ডেল করে, কীভাবে সেটাকে ওভারকাম করে আজকের ম্যাচে, সেটাই সবচেয়ে বড় দেখার বিষয় হবে। সো ওভারঅল যা কিছু ম্যাচ হবে সেটা রাত্রি 8টা থেকে দেখতে পাওয়া যাবে, 10টার সময় ম্যাচ শেষ হবে, তারপরে অবশ্যই ম্যাচ রিভিউতে দেখা হবে। টিল দেন ওয়েট করতে থাকো, দেখো ফাইনালি কী হয় সেটা দেখার জন্য। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।